হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের মডেল সেট 2। এর আগে আমি 1টা করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। 261 পেজ, যাদের কাছে বইটা রয়েছে প্রত্যেকে বইটা বের করবে, আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্নই সলভ করবে। চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক, কত খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব মারা যান? উত্তর হবে 1707 সালে ঔরঙ্গজেব মারা যায়। পরের প্রশ্ন 2-এর দাগ, কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? উত্তর হবে সাদাত খান। পরের প্রশ্ন 3-এর দাগ, দাক্ষিণাত্যে কোন যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়? উত্তর হবে বন্দিবাসের যুদ্ধ। পরের প্রশ্ন 4-এর দাগ, বেসিনের সন্ধি কত সালে হয়? উত্তর হবে 1802 সালে বেসিনের সন্ধি হয়েছিল। পরের প্রশ্ন 5-এর দাগ, 1773 সালে গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং ছিলেন 1773 সালে গভর্নর জেনারেল বাংলার। পরের প্রশ্ন 6-এর দাগ, কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হবে এলিজা ইম্পে। এলিজা ইম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। পরের প্রশ্ন 7-এর দাগ, কার নেতৃত্বে সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয়? উত্তর হবে হেমান হেরাস উইলসন। হেমান হেরাস উইলসনের নেতৃত্বে কলেজে পঠন পাঠন শুরু হয়েছিল সংস্কৃত কলেজে। পরের প্রশ্ন 8-এর দাগ, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার রচনা? উত্তর হবে নাথানিয়েল ব্রাসি হ্যাল হেড। কি বললাম? নাথানিয়েল ব্রাসি হ্যাল হেড এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি লিখেছিলেন। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? উত্তর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতগুলি ঘাঁটি তৈরি করেছিল? ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করে 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকেই ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2-এর দাগ, আমলা কাদের বলা হয়? উত্তর, প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন তাদের রাষ্ট্রকৃতক বা আমলা বলা হয়। পরের প্রশ্ন 3-এর দাগ, চুইয়ে পড়া নীতি বলতে কি বুঝো? উত্তর, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যেও তার বিস্তার ঘটাবে। ফিল্টারের জল যেমন উপর থেকে পরিশ্রুত হয়ে চুইয়ে নিচে নামে, তেমনি সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে শিক্ষা বিস্তারের এই নীতিকে চুইয়ে পড়া নীতি বলা হয়ে থাকে। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 3-এর দাগ, প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর 1, ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? উত্তর, দিল্লির মুঘল সম্রাট ফারুক শিয়ার 1717 খ্রিস্টাব্দে একটি ফরমান জারি করেন। এই ফরমানের মতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি বাণিজ্যের অগ্রাধিকার দিয়েছিলেন, অর্থাৎ বাণিজ্যের অধিকার দিয়েছিলেন। ফরমানের শর্ত হলো ব্রিটিশ কোম্পানি মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু এর জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। 2, কলকাতার কাছাকাছি প্রায় 38টি গ্রামের জমিদারি কেনার অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয়। 3, কেউ কোম্পানির পণ্য চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। 4, নবাবের টাকশাল ও প্রয়োজন মতো ব্যবহারের অধিকার কোম্পানিকে দেওয়া হয়। এইভাবে পয়েন্ট করে করে খুব সুন্দর করে লিখবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আমি এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের দিয়ে রেখেছি। ফার্স্ট ইউনিট টেস্টের বিভিন্ন ধরনের সাজেশন দিয়েছি ক্লাস 8ম শ্রেণীর। তোমরা যা দেখোনি প্লিজ দেখে নিও। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2-এর দাগ, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝো? উত্তর, 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার
উড়িষ্যার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থা একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে দুইজন শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেল অর্থনৈতিক কর্তৃত্ব। অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। এই ব্যবস্থার নামই হলো দ্বৈত শাসন ব্যবস্থা। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের ক্লাস 8-এ সাজেশন দিয়েছি ফার্স্ট ইউনিট টেস্টের, তোমরা সেখানে দেখে নিবে। এই প্রশ্নগুলোও সেখানে রয়েছে এবং সেখান থেকেই আমি এখানে দিয়ে রেখেছি। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 5 নম্বর করে থাকবে, 5 দুগুণ 10। দেখো, একে বলেছে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর, সামগ্রিক ফলাফল গুরুত্বের বিচারে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ভারতে কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের বক্সারের যুদ্ধের গুরুত্ব ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে বক্সারের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই জায়গাটা পয়েন্ট করবে, এই গুরুত্ব পর্যন্ত, ঠিক আছে। তারপর লিখবে, ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে বক্সারের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক স্মিথ বলেছেন যে পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। দেখো, 1 নম্বর পয়েন্ট করবে, ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি। বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হয়েছিলেন বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং ভারতের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। ফলে ভারতের রাজনীতিতে কোম্পানির ক্ষমতা মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। তারপর 2 নম্বর পয়েন্ট করবে, কোম্পানির দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে জয়লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে সুবিধা লাভ করার জন্য বাংলার গভর্নর লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দের 12ই অগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধিতে বছরে 26 লক্ষ টাকা সম্রাটকে দেওয়ার বিনিময়ে কোম্পানির সুবা বাংলার দেওয়ানির অধিকার লাভ করে। পরের পয়েন্ট করবে 3, বাংলায় কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠাতা। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলার নবাবের উপর কোম্পানির পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ প্রতিষ্ঠিত করেছিল। বাংলার নবাব নামমাত্র শাসকে পরিণত হয়েছিলেন। চলো পরের পয়েন্ট। 4, ইংরেজ কোম্পানির মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠাতা। এখান থেকে লিখবে, বক্সারের যুদ্ধে জয়লাভ করার ফলে ভারতে ইংরেজ বাহিনীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল, ফলে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। এইভাবে ক্রমশ ভারতে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। তাই সব দিক থেকে বিচার করলে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ছিল বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসার খুব সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন 2-এর দাগ, কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দেয়। উত্তর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের সূচনাকালে এদেশে মুঘল পুলিশি ব্যবস্থা চালু ছিল। পরে ওয়ারেন হেস্টিং কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণ করেন। কোম্পানি নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তনের কারণ, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশি ব্যবস্থা প্রবর্তনের কারণগুলি হলো: 1, আইন শৃঙ্খলার উন্নতি সাধন। 1770 খ্রিস্টাব্দে বাংলা 76-এর মন্বন্তরের ফলে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছিল। মুঘল আমলে পুলিশি ব্যবস্থা দিয়ে এই অবস্থার মোকাবিলা করা সম্ভব ছিল না, তাই কোম্পানি পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে সচেষ্ট হয়। 2 নম্বর পয়েন্ট করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করা। ব্রিটিশ কোম্পানির লক্ষ্য ছিল ভারতে আইনের শাসন প্রতিষ্ঠাতা করা, আর এজন্য প্রয়োজন ছিল প্রচলিত পুলিশি ব্যবস্থার সংস্করণ করে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থার প্রবর্তন করা। পরের পয়েন্ট 3-এর দাগ, ইংল্যান্ডের অনুকরণ। দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে কোম্পানি নতুন শাসন কাঠামো গড়ে তোলে। এর গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল পুলিশ বাহিনী। এক্ষেত্রে ইংল্যান্ডের অনুকরণে প্রচলিত পুলিশি ব্যবস্থার পুনর্গঠন করা হয়। চলো পরের পয়েন্ট দেখো, তারপর লিখবে সংস্কার। 1 নম্বর দিয়ে 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং ফৌজদারের জায়গায় ম্যাজিস্ট্রেটদের পুলিশি বিভাগে দায়িত্ব দেন। 2, 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রত্যেক জেলাকে কয়েকটি থানায় ভাগ করে পুলিশি ব্যবস্থা চালু করেন। প্রতি থানায় একজন করে দারোগা নিযুক্ত করেন। 2 জেলা ম্যাজিস্ট্রেট দারোগাদের নিয়ন্ত্রণ করতেন। 3,
1812 খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থার বিলোপ করে তার জায়গায় কালেক্টরদের দায়িত্ব দেওয়া হয়। 4. 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা চালু করা হয়। পরবর্তীকালে আলাদা পুলিশি আইন তৈরি হয়। ক্রমশ এই পুলিশি ব্যবস্থা ভারতের ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠাতা ও প্রদর্শনের অন্যতম প্রধান হাতিয়ার রূপে আত্মপ্রকাশ করে। আমি যেভাবে পয়েন্ট করে করে লেখালাম তোমরা ঠিক এইভাবেই পয়েন্ট করে করে পরীক্ষার হলে লিখবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো পরের প্রশ্ন 3 দাগ 76 মন্বন্তর কেন হয়েছিল এর ফলাফল লেখো। উত্তর 1176 বঙ্গাব্দ এবং 1770 খ্রিস্টাব্দে বাংলাদেশে এক মহা দুর্ভিক্ষ বা মন্বন্তর ঘটে যা ইতিহাসে 76 মন্বন্তর নামে পরিচিত। এই মন্বন্তরের পিছনে বিভিন্ন কারণ ছিল এবং এর ফলাফল ছিল সুদূর প্রসারী। কারণ 76 মন্বন্তরের কারণগুলি নিম্নরূপ। 1 রয়েছে চড়া হারে রাজস্ব আদায়। মুঘল ও নবাবী আমলে ভূমি রাজস্বের হার ছিল উৎপাদনের 1/3। দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি লক্ষ্য হয় যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। তারপর এখান থেকে লিখবে ফলে বিগত বছরের তুলনায় মন্বন্তরের বছরে রাজস্ব আদায় বেশি হয়, এটুকু লিখবে। দেখো পরের পয়েন্ট হবে অনাবৃষ্টি। বাংলায় চাষবাস প্রকৃতি নির্ভর ছিল। 1768 খ্রিস্টাব্দে কম বৃষ্টির কারণে, এটা কম হবে হ্যাঁ, কম বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে যায়। 1769 খ্রিস্টাব্দে অনাবৃষ্টির কারণে চাষবাস হয়নি। 1770 খ্রিস্টাব্দে কম বৃষ্টির জন্য অল্প ফসল হলো। কোম্পানি রেজা খা অসাধু ব্যবসায়ীরা খাদ্য মজুত করে, ফলে খাদ্য সংকট দেখা দেয়। তারপরের পয়েন্ট 3 রোগ ব্যাধি। খাদ্যের অভাবে ক্ষুধার জ্বালায় মানুষ গাছের পাতা, মরা পশুর মাংস, এমনকি মানুষের মাংস খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে। পুকুরের জল দূষিত হয়ে যায়, ফলে কলেরা, গুটি বসন্ত রোগ মহামারী রূপ নেয় এবং গ্রামের পর গ্রাম মানুষের মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরের পয়েন্ট, তারপর দেখো ফলাফল। ফলাফলে কি লিখবে? 1 নম্বর পয়েন্ট করে মৃত্যু। এই মন্বন্তরের ফলে বাংলায় 1/3 মানুষের মৃত্যু ঘটে। 2. কৃষি শিল্পের বিপর্যয়। মাঠের পর মাঠে চাষের কাজ বন্ধ হয়ে জমি পতিত হয়ে পড়ে, বন জঙ্গলে পরিণত হয়, বহু শিল্পী কারিগরের মৃত্যু হয়, কুটির শিল্পের বিপর্যয় ঘটে। চলো পরের পয়েন্ট। পরের পয়েন্ট 3 অর্থ সংকট। কৃষি শিল্প বাণিজ্যের বিপর্যয় ঘটলে কোম্পানি রাজস্ব থেকে আয় কমে যায়। প্রবল অর্থ সংকটের মুখে পড়ে কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্যের প্রার্থনা করে। এই সূত্রে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টের কোম্পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা করে। তারপর 4 দ্বৈত শাসনের অবসান। এই বিপর্যয়ের কারণ হিসেবে চিহ্নিত করে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়। কোম্পানি এদেশের শাসন দায়িত্ব নিজ হাতে গ্রহণ করে। ঠিক আছে, চিহ্নিত বানানটা একটু দেখে নিয়ে, প্রিন্টিং মিস্টেক হয়ে আছে। তো আজ ছিল এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। তোমরা যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।